আচ্ছা, আমরা পরের মানে পার্টে চলে আসি। এই পার্টে আমরা যেটা করব সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সেটিং। তো আমরা আগেই করছি। ইনভয়েস সেটিং। ইনভয়েস সেটিং দেখেন, ইনভয়েস সেটিং জিনিসটা কি? এটা হচ্ছে কুইক বুকসের কাস্টমাইজ ইনভয়েসের মতো। ঠিক আছে, ওখানে যেরকম আমরা কাস্টমাইজ ইনভয়েস করেছি, এখানে ঠিক সেই রকমই একটা ফিচার। এইখানে রেডিমেড যেটা দেওয়া আছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডটা দেখতে কেমন আমরা একটু খেয়াল করবো। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডটা দেখতে এরকম। ঠিক আছে। আচ্ছা, এখন আহ, এইখানে আমরা এইটাকে একটু মডিফাই করব। যদি মোবাইলে দেখেন তাহলে এরকম শো করবে, আর যদি ল্যাপটপ অথবা ডেস্কটপে দেখেন তাহলে এরকম শো করবে। ঠিক আছে। এবার আসেন হচ্ছে আমরা এটাকে যদি একটু কাস্টমাইজ করতে চাই সেটা কিভাবে করব। এখানে কি আছে? নিউ ব্র্যান্ডিং থিম, এখানে বলছে ডিফল্ট সেটিং, পেমেন্ট সার্ভিস, ইনভয়েস রিমাইন্ডার। এই তিনটা হচ্ছে কমন। কমন বলতে আপনি ডিফল্ট সেটিংয়ে যা করবেন, এটা যতগুলো আপনার টেমপ্লেট থাক না কেন সবগুলোর ক্ষেত্রেই ওইটা অ্যাপ্লাই হবে। পেমেন্ট সার্ভিসটাও, তারপরে ইনভয়েস রিমাইন্ডারও। ঠিক আছে। আর যদি আমরা এখানে আসি নিউ ব্র্যান্ডিং থিমে যদি আসি, এইখানে যেমন স্ট্যান্ডার্ড একটা থিম ক্রিয়েট হয়ে গেছে, এখানে আমাদের আরও একটা থিম ক্রিয়েট হবে যেটার নাম আমরা চাইলে এখানে লিখতে পারি। আমরা কুইক বুকস যখন করেছিলাম তখন আমাদের অনেকগুলো কাস্টমাইজ টেমপ্লেট ছিল। একটা নাম ছিল এরি নিউ, এরি ক্লাসিক, তারপরে হচ্ছে আপনার ধরেন বোল্ড, ফ্রেন্ডলি, ফ্রেশ, এরকম অনেকগুলো নাম ছিল। ধরেন আমরা এটার নাম দিলাম হচ্ছে এরি ক্লাসিক। ঠিক আছে। তো আমরা যদি এরি ক্লাসিক দেই এর নাম, এখানে ওইরকম টেমপ্লেট মানে নাই কুইক বুকসের মতো। এখানে আপনি অনেকগুলো হচ্ছে টেমপ্লেট তৈরি করতে পারবেন, কিন্তু সেগুলো হচ্ছে দেখতে প্রায় একই রকমই। মানে কুইক বুকসে যেমন একদম টেমপ্লেটটাই ডিফারেন্ট ডিফারেন্ট থাকে, এখানে আসলে ওই রকম আলাদা আলাদা কোনো টেমপ্লেট নাই। সো এখন আমি এটাকে যেটা করব, এখানে কিছু জিনিস আমি চেঞ্জ করতে পারি, যেমন পেজ সাইজ। ঠিক আছে। তারপরে এখানে টপ মার্জিন, বটম মার্জিন, তারপরে হচ্ছে মেজারমেন্ট, তারপরে হচ্ছে ধরেন এখানে আপনার হচ্ছে ফ্রন্ট আছে হচ্ছে এরি নিউ, আমরা সরি ফ্রন্ট এখানে এরিয়াল আছে, আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারি। লাইক আমরা যদি টাইমস নিউ রোমান দেই এটা দিতে পারবো। কুইক বুকস আমরা দেখেছি এখানে ফ্রন্ট ছিল 3 থেকে 4 ধরনের, বাট এখানে অনেকগুলো অপশন আছে। এখানে যেটা দিবেন আপনার ইনভয়েসে যে লেখাগুলো থাকবে ওই লেখাগুলো এই ফ্রন্টে হবে। ঠিক আছে। তারপরে ফ্রন্ট সাইজ, ওখানে সাইজ ছিল 3টা, এখানে সাইজ আছে 4টা। 10 পিটি নিলাম। তারপর এখানে ড্রাফট ইনভয়েস টাইটেল, অ্যাপ্রুভাল যদি হয় তাহলে ইনভয়েস টাইটেল কেমন হবে। বাম পাশের হচ্ছে এই কাজগুলো যদি করেন তাহলে ডান পাশে এই নামগুলো ওই টেমপ্লেটে শো করবে। লাইক আপনি একটা ইনভয়েস করলেন যেটা ড্রাফট ইনভয়েস, ওই ইনভয়েসের টাইটেল ড্রাফট ইনভয়েস হিসাবেই শো করবে। যদি সেটা অ্যাপ্রুভ হয় অথবা ওভারডিউ হয় তাহলে আপনার ট্যাক্স ইনভয়েস হিসাবে শো করবে। আপনি চাইলে এটাকে চেঞ্জ করে সেলস ইনভয়েস আপনি করতে পারেন। ধরেন আপনি এখানে যদি চান যে এটাকে আমি সেলস ইনভয়েস হিসাবে দেখতে চাই তাহলে তাই হবে। এখানে যেটা দিবেন সেটাই হবে। ক্রেডিট নোট, স্টেটমেন্ট, পারচেস অর্ডার, তারপরে কোড, এগুলো যা আছে চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। যেভাবে এখানে দিবেন ঠিক ওই রকমই আপনার নামগুলো শো করবে। তারপরে আসেন হচ্ছে এখানে ট্যাক্সের নাম্বার, হেডার, তারপর হচ্ছে প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি, আইটেম কোড, ট্যাক্স কলাম। এটা দেখেন কুইক বুকসের মতো অতটা অর্গানাইজ না, মানে একটা পেজের মধ্যে প্রায় সবই আছে। আমাদের আমরা যখন কুইক বুকসের কাস্টমাইজ টেমপ্লেট দেখেছিলাম সেখানে যদি আমি ভুল না করে থাকি তাহলে একটা ছিল ডিজাইন পার্ট, একটা ছিল কন্টেন্ট পার্ট, আর একটা ছিল ইমেইল। ঠিক আছে। ওইখানে ডিজাইন যেটা, ওখানে ডিজাইন রিলেটেড তথ্যগুলোই ছিল। আর যেটা হচ্ছে কন্টেন্ট, সেখানে আমরা কন্টেন্টগুলো দেখতে পেতাম। কন্টেন্টের মধ্যে আবার 3টা পার্ট ছিল, একটা ছিল টেবিল, একটা ছিল হিডার, একটা ছিল ফুটার।
ঠিক আছে, হেডারে ফুড টেবিলে আমাদের এই যে কোয়ান্টিটি দেখতে চাই কিনা, রেট দেখতে চাই কিনা, এরকম অনেকগুলো অপশন ছিল, এখানেও আছে। সো এগুলো আপনি অন অফ করলে আপনার হচ্ছে এখানে ইম্প্যাক্ট পড়বে। তবে ওরা মানে বাই ডিফল্ট যেগুলো দরকার, যেভাবে দরকার মোটামুটি ওইভাবে ওরা অন অফ করে দিছে। এটা এখানে আমাদের খুব একটা হাত দেওয়ার কিছু নাই, ঠিক আছে। এই জন্য আমরা হাত দিব না, আমি জাস্ট সেভ করব। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে এখানে নিচে আমাদের এই টেমপ্লেটটা তৈরি হলো। এই টেমপ্লেটে আপনি চাইলে এখানে লোগোটা আপলোড করতে পারেন। আপলোড লোগো, লোগো আপলোড করতে গেলে আপনার এখানে এসে অলে যাবেন। আচ্ছা, আমাদের হচ্ছে এটা যে কোম্পানির লোগো, লোগো দেওয়ার পর এখানে আপনি লোগোটা দেখতে পাচ্ছেন, এবং এইটা এখন যদি আপনি দেখতে চান তাহলে এই যে প্রিভিউ করেন, এটাতে সেলস ইনভয়েস শো করবে। আমরা লিখছি সেলস ইনভয়েস লিখছি, ওই জন্য এটা এখানে সেলস ইনভয়েস শো করবে। আর আগেরটাতে ছিল ট্যাক্স ইনভয়েস। যদি আমরা আগেরটাতে যাই, মানে এইটা হচ্ছে ডিফল্টে ছিল স্ট্যান্ডার্ড, এটাতে গেলে আমরা এখানে ট্যাক্স ইনভয়েস দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো আশা করি আপনারা এই নিউ ব্র্যান্ডিং থিম এই জিনিসটা বুঝবেন। এরপরে আসেন হচ্ছে ডিফল্ট সেটিং। ডিফল্ট সেটিংয়ে এখানে কি কি আছে? এখানে আছে ধরেন বিল, এখানে আছে সেলস ইনভয়েস। আমরা খেয়াল করে দেখেন, আমরা যখন কুইক বুকসে সেটিং করি তখন সেলসের যে টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা ছিল কি বলে সেলস সেটিংসে। সেলস সেটিংসে যখন আমরা গিয়েছি তখন আমরা সেলসের উপরে যেমন 30 ডেজ পরে আমাদের ডিউ ডেট হতো, এটা আমরা সেলস সেটিংসে সেট করতাম। তারপরে বিলে গেলে বা এক্সপেন্স সেটিংসে গেলে আমরা বিলেরটা করতাম, তাই না? আর এখানে আপনি একটা সেন্টারেই আপনি সব পাচ্ছেন, মানে সেলস হোক আর পারচেজ হোক, দুইটাই আপনি একই সেন্টারে পাচ্ছেন। এরপরে আসেন হচ্ছে ইনভয়েস যদি করেন নাম্বারগুলো কিভাবে শো করবে, ক্রেডিট নোট করলে নাম্বার কিভাবে শো করবে, পারচেজ অর্ডার করলে কিভাবে নাম্বার শো করবে, কোটেশন করলে নাম্বার কিভাবে শো করবে, এখানে আলাদা আলাদাভাবে দেওয়া আছে। কোটেশন আপনি করবেন, এই জন্য নাম্বার আপনাকে মেনটেন করতে হবে। পারচেজ অর্ডার আপনি করবেন, আপনি বলতে ব্লুবেল কোম্পানি। তারপরে ধরেন ক্রেডিট নোট আপনি করবেন, আপনি ইনভয়েস করবেন। বিল কিন্তু আপনি করবেন না, বিল করবে আপনার সাপ্লায়ার, আপনি শুধু ওইটা দেখে দেখে এন্ট্রি দিবেন। এই জন্য বিলের নাম্বার কিন্তু এখানে কোথাও লেখা নাই। যেহেতু আমি এখনো পর্যন্ত কোনো বিল করি না, এই জন্য 001 লেখা আসছে, তার মানে এখন যদি কোনো একটা ইনভয়েস করি তাহলে আমার এই নাম্বারটাই শো করবে। ঠিক আছে, আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, ক্রেডিট নোটের এখানে কোনো নাম্বার নাই, এর মানে দাঁড়াচ্ছে যে ইনভয়েস আর ক্রেডিট নোট একই নাম্বারের ধারাবাহিকতা মেইনটেইন করবে। এই জন্য ইনভয়েসে নাম্বার আছে কিন্তু ক্রেডিট নোটের কোনো নাম্বারের সিরিয়াল নাই, বাট বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু আছে। এগুলো আলাদা আলাদা নাম্বার মেইনটেইন করবে। কোটেশন, কোটেশন আমি ধরেন আজকে একটা কোট করলাম, যদি আমি এটা অ্যাপ্রুভ আমার কাস্টমার বা ক্লায়েন্ট না করে, তাহলে 30 দিন পরে আপনার কি হয়ে যাবে, অটোমেটিক্যালি এক্সপায়ার হয়ে যাবে। এই যে 45 ডেজ আফটার দ্য কোড ডেট, মানে আপনি আজকে যদি কোনো একটা কোটেশন পাঠান আপনার সাপ্লায়ার কাস্টমারকে, তাহলে সেই কোটেশন যদি 45 দিনের মধ্যে সে অ্যাকসেপ্ট না করে, অটোমেটিক্যালি এক্সপায়ার হয়ে যাবে। এরপর আপনি সেভ দিবেন। তাহলে আমাদের ডিফল্ট সেটিং গেল। এরপর আসেন হচ্ছে পেমেন্ট সার্ভিস। পেমেন্ট সার্ভিস হচ্ছে আপনি চাইলে এখানে পেমেন্ট গেটওয়ে সেট করতে পারেন। সেটা কিভাবে করবেন? ধরেন আপনার এখানে কি কি পেমেন্ট গেটওয়ে রয়েছে, আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ ব্যাংকে পেমেন্ট করবেন এমন কোনো গেটওয়ে এখানে অ্যাড করতে চান, তাহলে ব্যাংক পেমেন্টে যাবেন। এখানে আপনি যদি ক্রেডিট কার্ড, ওয়ালেট অর আদার্স কোনো ইস্যু থাকে, যেমন ভিসা কার্ড হতে পারে, মাস্টার কার্ড হতে পারে, এটা হচ্ছে আপনার অ্যাপল পে, গুগল পে, এই টাইপের কোনো পেমেন্ট গেটওয়ে যদি থাকে, তাহলে আপনি এখানে এসে অ্যাড করবেন স্টাইপ অ্যাকাউন্টের মাধ্যমে। যদি আপনার ওয়ালেট পেমেন্ট থাকে, এটা হচ্ছে পেপাল, তাহলে আপনি এখানে পেপাল অ্যাড করবেন। এগুলো অ্যাড করলে কি হবে দেখেন, এখানে একটা বিষয় আছে, এখানে আপনাকে বলছে যে গো কার্ডলেস হচ্ছে এসএসএল এর মতো। ধরেন এসএসএল যেমন আপনার
বিকাশের মাধ্যমে কাজ করে, রকেটের মাধ্যমে কাজ করে, এরকম যত ধরনের পেমেন্ট গেটওয়ে আছে এসএসএল ব্যবহার করে করে ওইরকম হচ্ছে আপনার গো কার্ডলেস একটা পেমেন্ট গেটওয়ে। এটার সাহায্যে আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। আবার হচ্ছে স্ট্রাইপের মাধ্যমে আপনি এই পেমেন্ট গেটওয়েগুলো অ্যাড করতে পারবেন। আপনার হচ্ছে পেপালের মাধ্যমে সরাসরি পারবেন। ও বলছে যে আপনি যদি গো কার্ডলেস ইউজ করেন তাহলে কেমন ফি আসবে এখানে আপনি চাইলে দেখতে পারেন। আপনি যদি স্ট্রাইপ অ্যাড করেন তাহলে এখানে পেমেন্টের যে ফি যেগুলো আসবে, অর্থাৎ ওরা তো ফ্রিতে আপনাকে এই সুযোগটা দিবে না, ওরা তো একটা চার্জ কাটবে, সেই চার্জ সম্পর্কে এখানে লেখা আছে, এখানেও আপনার পেপাল সম্পর্কে লেখা আছে। এইবার আসেন এখানে অ্যাড করলে সুবিধাটা কি। আচ্ছা, এইটা কিন্তু নর্মাল মানে ব্যাংক ফিট অ্যাড করা আর এই পেমেন্ট গেটওয়ে অ্যাড করা কিন্তু এক কথা না। আমরা যদি যেমন একটু পরে চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তখনও আপনি চাইলে ব্যাংক ফিড ইউজ করতে পারেন। ব্যাংক ফিড ইউজ করা মানে হচ্ছে আপনার এই অ্যাকাউন্টের সাথে, মানে আপনার এই কোম্পানির সাথে ব্যাংকের যে আপনার অ্যাকাউন্ট থাকবে সেইটা মার্জ হয়ে যাওয়া। ওইখানে আপনি যা করবেন অটোমেটিক্যালি আপনার স্টেটমেন্ট ইম্পোর্ট না করে সরাসরি আপনি ব্যাংক থেকে ট্রানজ্যাকশনগুলো আনতে পারবেন আপডেট করে, যেমনটা কুইক বুকসে আমি দেখিয়েছিলাম ওইরকম ভাবে। আর এটা হলো ডিরেক্ট পেমেন্ট কানেক্ট করা। ধরেন আপনি এখান থেকে ওইটার মাধ্যমে কোনো পেমেন্ট কিন্তু আপনি কাউকে পে করতে পারবেন না, শুধু ট্রানজ্যাকশনগুলো আসবে, আপনি শুধু দেখবেন, আপনি ক্যাটাগরি করবেন, আপনি রিকনসাইল করবেন, ওইটার কাজ। আর এটার কাজ হচ্ছে ডিরেক্ট আপনি এখান থেকে পেমেন্ট দিতে পারবেন। ধরেন আপনার সাপ্লায়ারকে পেমেন্ট দেওয়া দরকার, আপনার এখানে কার্ড অ্যাড করা আছে, আপনি এখান থেকে পেমেন্ট দিয়ে দিতে পারবেন, আপনার মানে ট্রানজ্যাকশন করতে পারবেন, সহজ কথা। কিন্তু ওইখানে তো আমরা ট্রানজ্যাকশন করতে পারি না, ওইখানে আমরা শুধু ট্রানজ্যাকশনগুলো আনতে পারি, আর এখান থেকে আমরা ট্রানজ্যাকশন করতে পারবো। ঠিক আছে, এখানে গেলে আপনাকে আপনার হচ্ছে অ্যাকাউন্ট লাগবে, অ্যাকাউন্টের ইউজার আইডি লাগবে, পাসওয়ার্ড লাগবে, আরও কনফিডেন্সিয়াল বিভিন্ন ইনফরমেশন লাগে। এগুলো যদি করে ক্লায়েন্ট, ওরা নিজেরাই করবে, আমরা শুধু এইটা ইউজ করব, পেমেন্টও ওই করবে, আমরা তো পেমেন্ট করব না, কারণ আমাদের পেমেন্ট করার কোনো অথরিটি নাই বা কোনো পারমিশন নাই। আমরা যেটা করব, আমরা শুধু সে ট্রানজ্যাকশন করবে ওগুলোকে আমরা এখানে শুধু রেকর্ড করব, এতটুকুই হচ্ছে আমাদের কাজ। আচ্ছা, এটা আমরা পারবো না যেহেতু আমাদের এখানে কোনো কার্ড, অ্যাকচুয়াল কার্ড নাই, এই জন্য আমরা পারবো না, বাট এখানে এসে ক্লায়েন্ট করবে। এখানে একটা ভিডিও আছে, দেখে নিতে পারেন কিভাবে অ্যাড করে। ঠিক আছে, এরপর আমরা ইনভয়েস সেটিংসে যাব। এখানে আমাদের আরও একটা অপশন আছে, যেটা হচ্ছে ইনভয়েস রিমাইন্ডার। রিমাইন্ডার জিনিসটা কি? রিমাইন্ডার জিনিসটা হচ্ছে, এবার খেয়াল করে দেখেন, এটা কুইক বুকসেও ছিল, মানে কুইক বুকসে অ্যাট এ গ্লান্সে ছিল, অনেক অর্গানাইজ বা ধারাবাহিকভাবে ছিল, এখানে একটু ডিফারেন্ট জায়গাতে আমাদের সেটিংগুলো আছে। ঠিক আছে, আমি ওই জিনিসগুলো খুঁজে বের করে করে আপনাদেরকে একটা ইয়াতে নিয়ে আসছি, সিরিয়ালে নিয়ে আসছি। এখন দেখেন তিনটা রিমাইন্ডার অলরেডি এখানে সেট করা আছে, একটা হচ্ছে 7 ডে ওভারডিউ, একটা আছে 14 ডে ওভারডিউ, আর একটা হচ্ছে 21 ডে ওভারডিউ। এখন আপনি যদি মনে করেন এখান থেকে কোনো একটা এডিট করবেন, আপনি চাচ্ছেন যে এটা 3 ডে করতে, 3 ডে লিখবেন, লিখে আপনি সেভ দিবেন। আপনি চাচ্ছেন এটা 7 ডে না 14 ডে না করে 7 ডে দিতে, মানে এই রিমাইন্ডারটা 7 ডে পরে পাঠাবেন, আর এই রিমাইন্ডারটা পাঠাবেন আপনি 15 দিন পরে। দেখেন আপনি এডিট করতে পারবেন। আরও অপশন হচ্ছে, আপনি চাইলে এখানে আরও 2টা রিমাইন্ডার নতুন করে অ্যাড করতে পারেন। সবগুলোই ওভারডিউ আছে, আমি এটাকে ডিউ ইন মানে আগে 3 দিন আগে রিমাইন্ডার দিব, সেটা সেট করলে আমার এটা সবার আগে চলে আসবে। এখানে আরও একটা রিমাইন্ডার সেট করতে পারবেন, যেটা আপনি ধরেন ডিউ ইন 0 ডেজ, মানে যেই দিন আপনার ডেলিভারি ডে মানে পেমেন্ট করার ডেট, ঠিক ওই দিনই আর একটা রিমাইন্ডার দিবে। আর বাকি 3টা হচ্ছে মানে ডিউ ডেটের পরে গিয়ে রিমাইন্ডার দিবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসেন হচ্ছে আমাদের টোটাল 5টা রিমাইন্ডার সেট করা যায়, এর বেশি করা যাবে না। আচ্ছা, এরপর এখানে আরও একটা অপশন আছে, এখানে আপনি অবশ্যই পিডিএফটা সিলেক্ট করে রাখবেন, সামারিটা ক্লিক করে রাখবেন, এবং এখানে আরও একটা কথা বলা আছে যে আপনি যদি চান, মানে আমার যদি এখন আমি এই মুহূর্তে এটা সেভ দেই, তাহলে যে রেজাল্টটা দাঁড়াবে, যদি $1ও ডিউ থাকে, তবুও এই 5টা রিমাইন্ডার কমপ্লিট না হওয়া পর্যন্ত কন্টিনিউয়াসলি কাস্টমারকে রিমাইন্ডার দিতেই থাকবে। এখন আপনার সাথে যদি এরকম কোনো নেগোসিয়েশন হয় যে ধরেন $1-2 থাকলে সে দিচ্ছে না,
তাহলে কিন্তু রিমাইন্ডার চলে যাবে। ওই জন্য আপনি এখানে যেটা করতে পারেন, ডোন্ট সেন্ড রিমাইন্ডার্স ফর অ্যামাউন্ট ওয়িং অন অ্যান ইনভয়েস আন্ডার $1 or $2 or $5। অর্থাৎ আমি এখানে $5 দিলাম, যে $5 কম যদি আমার কাস্টমারের কাছে ডিউ থাকে তাহলে আমি চাচ্ছি না তাকে রিমাইন্ডার দিতে, ঠিক আছে? তাহলে আর যাবে না। এই গেল রিমাইন্ডার। সো ইনভয়েস সেটিংটা আপনারা অবশ্যই করবেন। এরপর আসেন হচ্ছে, দেখেন আমাদের মোটামুটি বেসিক সেটিং যেগুলো এগুলো শেষ। এখন আসেন আমরা এখানে যেটা করব সেটা হলো ট্যাক্স সেটিং, এই যে অ্যাডভান্স সেটিংসে যাব। এখানে দেখেন ট্যাক্স সেটিংসটা কতটা আপনার ইউজার ফ্রেন্ডলি সেটা দেখতে পারবেন। জাস্ট ট্যাক্স সেটআপে যাব, কোথায় গেলাম আমরা, অ্যাডভান্স সেটিংস, তারপর ট্যাক্স সেটিং। এখানে এসে আমরা ফার্স্টে হচ্ছে, যেহেতু ইউকে এর কোম্পানি, আমাদের এখানে ট্যাক্সগুলো রেট কিন্তু দেওয়াই আছে। আমি আবারও বলছি, এখানে আপনি যদি বাংলাদেশের কান্ট্রি, আমরা যখন কোম্পানি ওপেন করলাম আমরা লিখলাম ইউনাইটেড কিংডম, যদি এখানে বাংলাদেশ দেন তাহলে কিন্তু এরকম রেট আপনি পাবেন না। অর্থাৎ এই 20%ও পাবেন না, 5%ও পাবেন না। বাংলাদেশের যে রেট সেই রেটও আপনি পাবেন না। তাহলে আপনাকে কি করা লাগবে, রেটগুলো অ্যাড করতে হবে। কারণ বাংলাদেশেরও অনেক কোম্পানি জেরো ইউজ করে। তো যারা করে তারা বেশিরভাগই এখান থেকে ভ্যাট ফাইলিংটা করে না, তারা আলাদাভাবে ভ্যাট ফাইলিং করে, নর্মালি যেভাবে মেনটেন করে ওইভাবে করে। এখানে করে জাস্ট ওরা হচ্ছে ম্যানুয়াল জার্নাল দিয়ে ওইটাকে রিকভার করে ফেলে, যেটা ওরা অটো করে দিচ্ছে। এখন ধরেন যদি আমাকে নতুন কোনো রেট অ্যাড করতে হয়, মানে এই কোম্পানির কাজ করতে হলে আমাকে কোনো রেট নতুন করে অ্যাড করার কোনো প্রয়োজন নাই, এখানে সব অ্যাড করাই আছে। 20% ভ্যাট অন এক্সপেন্স ইনকাম, 5% ইনকাম এক্সপেন্স, তারপর হচ্ছে নো ভ্যাট, সব এখানে মোটামুটি আছে। আমার এই মুহূর্তে আর কোনো কিছু লাগবে না যদি আমি এই কোম্পানির কাজ করি। বাট যদি আপনি নতুন করে রেট অ্যাড করতে চান তাহলে কতটা সহজে করতে পারেন সেটা হচ্ছে নিউ ট্যাক্স রেট। জাস্ট এখানে ক্লিক করবেন, করে আপনি ধরেন চাচ্ছেন, এখানে দেখেন প্রথমে লিখবেন, ওরা যে ফরম্যাটে লিখছে আমরা ওই ফরম্যাটে লিখব। ধরেন আপনি 10% দিলেন, দিয়ে আপনি এখানে লিখলেন ভিএটি অন ইনকাম। দেখেন ভিএটি অন ইনকাম, এটা দিলেন ট্যাক্স রেটের নাম, আর এটা দিলেন হচ্ছে ট্যাক্স টাইপ। এটা কিসের জন্য ব্যবহার করবেন, সেলসের জন্য। ওকে, ভ্যাট কম্পোনেন্ট, এখানে ভ্যাট থাকবে, এখানে ট্যাক্স কম্পোনেন্ট, এখানে হচ্ছে ভ্যাট থাকবে, এখানে আপনি লিখবেন হচ্ছে 15%। দেখেন কি কি করা লাগে নাই, আমার ফাইলিং ফ্রিকোয়েন্সি লিখতে হয় নাই, আমার হচ্ছে এইচএমআরসি কোনো ডেসক্রিপশন লিখতে হয় নাই, আমাকে হচ্ছে কবে থেকে শুরু করবো সেটা লিখতে হয় নাই, রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হয় নাই, আর অনেক কিছু আছে যেগুলো লিখতে হয় নাই। ঠিক আছে, জাস্ট আমি কি করছি, নাম দিছি আর হচ্ছে রেট দিয়েছি, আর কিন্তু তেমন কিছু দেই নেই। ঠিক আছে, অ্যাড হয়ে গেছে। অবশ্যই আছে। এবার দেখেন যদি আমি এক্সপেন্সের ক্ষেত্রে করি, এখানে লিখবো হচ্ছে দেখেন 10% ভিএটি অন এক্সপেন্স। ওরা যেই ভাষায় লিখছে আমরা ওই ভাষায় লেখার চেষ্টা করব। ঠিক আছে, এখানে এসে আপনি কি করবেন, এটা দিবেন পারচেস। ঠিক আছে, এখানে আর সেলস দিবেন না, সেলস দিলে ওটা সেলসের জন্য কিন্তু অ্যাপ্লাই হবে। এরপর আপনি সেভ দিবেন। আচ্ছা, এডিট করার সুযোগ আছে কিনা, হ্যাঁ এডিট আপনি সবই করতে পারবেন। এখানে যেগুলো লক সারা আছে, যেগুলো লক আছে সব এডিট করতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করেন, এই দেখেন এডিটেবল, মানে যেগুলো এডিটেবল সবই এডিট করতে পারবেন। ঠিক আছে, এগুলো দেখেন এডিট করতে পারবেন। ইভেন আপনি চাইলে এটা ডিলিটও করতে পারবেন, এগুলো চাইলে ডিলিটও করতে পারবেন। ধরেন আপনি ভুলে এটা অ্যাড করে ফেলেছেন, আপনি ডিলিট করতে যাচ্ছেন, ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। ধরেন আমি নতুন করে একটা অ্যাড করি, সে ফর এক্সাম্পল আমি এখানে ধরেন 12% একটা রেট অ্যাড করছি, খেয়াল করেন ভ্যাট অন ইনকাম, খেয়াল করেন আমি ধরেন এটা অ্যাড করে ফেলেছি, সেভ দিলাম। আমি এটা ডিলিট করতে যাচ্ছি, দেখেন যে 12% এখানে টিক দিয়ে ক্লিক করে আপনি ডিলিট করে ফেলবেন। দেখেন এটা ডিলিট হয়ে গেছে, 12% কিন্তু এখন আর নাই। ঠিক আছে, আচ্ছা ভালো হয়েছে, ভুল হয়ে এই দেখেন এডিট করে ফেলছি। ঠিক আছে, তাহলে এডিট হয়ে গেল। আপনি চাইলে এডিট করতে পারবেন। এটাকে আপনি কি করবেন, কন্ট্রোল পি দিয়ে ডাউনলোড করে ফেলবেন, এই যে এটা ডাউনলোড করে ফেলবেন। ঠিক আছে, এখানে ডাউনলোড ডিরেক্টলি করার কোনো অপশন নাই।
আচ্ছা, তাহলে দেখেন কুইকবুকসের তুলনায় ভ্যাট সেটিং অনেক ইজি কিনা। ইজি তো, সহজ না? আমাদের ইমতিয়াজ ভাই পারবেন তো? ভিডিও দেখবেন আর কাজ করবেন, দেখবেন আর কাজ করবেন। কিভাবে দেখবেন? ধরেন আপনি ট্যাক্স সেটিং নিয়ে বসছেন, ট্যাক্স সেটিং এর মানে যেই টাইম থেকে শুরু, ওই টাইম থেকে স্টার্ট করবেন ভিডিও, দেখতেছেন, কাজ করতেছেন। অথবা আটকে গেছেন, আপনি পজ করেন, পজ করে আবার ব্যাকে যাবেন, কাজ করতে হবে, শুধু ভিডিও দেখলে হবে না। ঠিক আছে? এরপরে দেখেন আমাদের মোটামুটি ট্যাক্স সেটিং শেষ। এবার আসেন চার্ট অফ অ্যাকাউন্ট। চার্ট অফ অ্যাকাউন্টে আমরা যদি যাই, এখানে খেয়াল করেন। আচ্ছা, চার্ট অফ অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে আমরা যেটা করব, দেখেন এটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট। আচ্ছা, চার্ট অফ অ্যাকাউন্টে আমরা আগে দেখব কিভাবে এখানে ক্রিয়েট করে, এরপরে আমি এটার সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা এখানে দুইটা লাইন দেখতে পাচ্ছি, খেয়াল করেন দুইটা লাইন। একটা হচ্ছে ধরেন অ্যাকাউন্ট, তারপরে অ্যাড অ্যাকাউন্ট, পিডিএফ, ইম্পোর্ট, এক্সপোর্ট। আবার এখানে দেখতে পাচ্ছি আমরা অল অ্যাকাউন্ট, অ্যাসেট, লায়াবিলিটিস, ইকুইটি, এক্সপেন্স, রেভিনিউ, আর্কাইভ। আচ্ছা, এখন আমরা প্রথমে নিচের সারিটা নিয়ে একটু আলোচনা করি, এইটা নিয়ে একটু আলোচনা করি। দেখেন এখানে অল অ্যাকাউন্ট মানে কি? সব অ্যাকাউন্ট এক লাইনে দেখতে পারবেন। অ্যাকাউন্ট মূলত 5 প্রকার। একটা হচ্ছে অ্যাসেট, একটা লায়াবিলিটিস, একটা ইকুইটি, একটা এক্সপেন্স, আর একটা হচ্ছে রেভিনিউ। এই 5 প্রকার হচ্ছে মূলত অ্যাকাউন্ট। এই 5 প্রকারের মধ্যে আপনি যদি আলাদা আলাদা করে দেখতে চান, ধর অ্যাসেট কতগুলো আছে আমি আলাদা দেখব, লায়াবিলিটি কতগুলো আছে আমি আলাদা দেখব, ইকুইটি, এক্সপেন্স এবং রেভিনিউ সব আমি আলাদা দেখব। এবার খেয়াল করেন এখানে আমার সব আছে। টোটাল কতগুলো আছে? এখানে টোটাল আছে 86। এরপর এখানে আসে, এখানে আছে কয়টা? শুধু অ্যাসেট দেখব। দেখেন অ্যাসেটে গেলে আমরা অ্যাসেট দেখতে পাচ্ছি। ঠিক আছে? এখানে শুধু অ্যাসেট। তারপরে হচ্ছে আপনি একটু এই যে ইয়েতে আসবেন, টাইপে আসবেন। টাইপে গেলে আপনি সব দেখতে পারবেন। এখানে কয়টা কলাম আছে? একটা হচ্ছে কোড, একটা নেম, একটা হচ্ছে টাইপ, একটা ট্যাক্স রেট, আর একটা হচ্ছে ইয়ার টু ডেট। ইয়ার টু ডেট মানে হচ্ছে আপনার যে লেজারগুলো যে ব্যালেন্সটা আছে, মানে এখন এই মুহূর্তে ব্যালেন্স কত, মানে এই ইয়ারে আপনার ব্যালেন্স কত, কারেন্ট ইয়ারের। আপনি ধরেন আপনি এই মাস, ধরেন আপনি ফাইন্যান্সিয়াল ইয়ার ধরছেন হচ্ছে মার্চ থেকে, মানে এপ্রিল থেকে শুরু। তার মানে এপ্রিল থেকে এই যে ডিসেম্বরের আপনার 18 তারিখ পর্যন্ত এই ইন্ডিভিজুয়াল যে লেজারগুলো আছে এখানে কত ব্যালেন্স আছে। যেহেতু এটা লেজার, যেগুলো ক্যারি ফরওয়ার্ড হয় এগুলো আগের ইয়ারের গুলো এখানে আপনার ওপেনিং হিসাবে শো করবে, আর পরের গুলো ডিটেল আকারে থাকবে। আর যদি আপনার এক্সপেন্স হয় বা রেভিনিউ হয় তাহলে আপনি রিপোর্ট রান এখান থেকে করতে পারবেন না, এটা আপনার ক্যারি ফরওয়ার্ড হয় না। আচ্ছা, এখন দেখেন আমরা এখানে প্রত্যেকটাতে কোড নাম্বার দেওয়া আছে। এই কোড নাম্বারগুলো আমরা আমরা যখন নতুন করে কিছু অ্যাড করব আমাদেরও কোড নাম্বার দিতে হবে। এখন ওই কোড নাম্বারটা আমরা কিসের ভিত্তিতে দিব? এখানে আমাদের গ্যাপের মতো এরকম কোনো ফর্মুলা নাই, কিন্তু ওরা কিন্তু হচ্ছে আইএফআরএস ফলো করে, যেহেতু এটা ইউকে বা অস্ট্রেলিয়া বা মানে ইউরোপ বেসড বলতে পারেন। আর ওদের নাম্বারের সিস্টেম হচ্ছে আপনাকে কষ্ট করা লাগবে না, আপনার শুধু টেকনিকটা জানতে হবে। ধরেন ওরা যে কোডগুলো ব্যবহার করেছে ওদের ফর্মুলাটাই আমরা ফলো করার চেষ্টা করব। ওরা কি করেছে, ওরা যেটা করেছে তার আগে আপনি টাইপ খেয়াল করবেন। কারেন্ট অ্যাসেট 6 দিয়ে শুরু, ফিক্সড অ্যাসেট 7 দিয়ে শুরু। তার মানে আমরা কি করব, আমরা হচ্ছে যেগুলো কারেন্ট অ্যাসেট সেগুলো 6 দিয়ে শুরু করব যদি নতুন কোনো অ্যাসেট অ্যাড করি, আর যেগুলো মানে ধরেন আপনার ফিক্সড অ্যাসেট সেগুলো আমরা 7 দিয়ে শুরু করব। এটা মাথায় রাখবেন। লায়াবিলিটিতে আসেন, কারেন্ট লায়াবিলিটি 8 আর হচ্ছে নন কারেন্ট লায়াবিলিটি 9, এটা খেয়াল করবেন। ইকুইটি যেটা আমাদের হচ্ছে ইকুইটি সেটা হচ্ছে 9। এরপর এক্সপেন্সে আসেন, ডিরেক্ট কস্ট 3 দিয়ে শুরু, ওভারহেড 4 দিয়ে শুরু, এক্সপেন্স
সবই 4 দিয়ে 4 এবং 5 তা মানে আপনি তিনটা কোড মনে রাখবেন 3 4 5 3টাকে একটু স্পেশাল ভাবে রাখবেন যদি এমন কোনো খরচ আপনি অ্যাড করতে চান যেটা হচ্ছে ডিরেক্ট কস্ট বা আমরা বলতে পারি কস্ট অফ সেলের আন্ডারে যা থাকবে সব আমরা 3 দিয়ে শুরু করব এর বাইরে যা আছে 4 দিয়েও শুরু করতে পারি 5 দিয়েও শুরু করতে পারি 4 এ যদি কোড কভার না করে আমরা 5 দিয়ে লিখব ঠিক আছে এরপরে রেভিনিউ এটা মুখস্থ করার কিছু নাই আপনি এখানে আসলে আপনি তো রেডিমেড চার্ট অফ অ্যাকাউন্ট পাবেনই এখান থেকে আপনার ওদের নাম্বারগুলো ফলো আপ করবেন এরপরে আসেন হচ্ছে রেভিনিউতে এসে আমরা দেখতে পাচ্ছি 2 দিয়ে শুরু ঠিক আছে এখানে আর আপনার রেভিনিউর আর ওইরকম কোনো আলাদা কিছু নাই এই হচ্ছে 5 ধরনের অ্যাকাউন্ট এবার আসেন আর্কাইভ মানে আপনি যেগুলোকে ধরেন আপনি এখান থেকে ডিরেক্টলি ডিলিটও করতে পারেন চার্ট অফ অ্যাকাউন্ট ডিলিট করা যায় এখানে আবার আপনি চাইলে আর্কাইভ করে রাখতে পারেন ডিরেক্ট যদি ডিলিট করেন ওটা তো আপনি আর ফাইন করতে পারবেন না রিকভার করতে পারবেন না রিস্টোর করতে পারবেন না কিন্তু আপনি যদি আর্কাইভ করেন এটা কিন্তু রিস্টোর করতে পারবেন ঠিক আছে আচ্ছা এইবার আসেন আমরা এই লাইনটা বুঝলাম একদম ফুললি বুঝলাম এখন আসেন আমরা উপরের লাইনটা একটু নিয়ে আলোচনা করি এক্সপোর্ট মানে ডাউনলোড করা ইম্পোর্ট মানে আপলোড করা প্রিন্ট পিডিএফ ধরেন আপনি এই চার্ট অফ অ্যাকাউন্টের লিস্ট চাচ্ছেন পিডিএফ এ প্রিন্ট করতে তাহলে আপনি প্রিন্ট পিডিএফ এ আসবেন অবশ্যই মনে রাখবেন এখানে অল অ্যাকাউন্ট যেখানে থাকবে সেখানে আগে এনে দেন হচ্ছে আপনি ডাউনলোড করবেন তাহলে সব একসাথে ডাউনলোড হবে আর ইম্পোর্ট তো জানেনই এক্সপোর্ট মানে হচ্ছে আপনি এইটাকে ডাউনলোড করবেন সিএসভি ফরম্যাটে এখানে যদি ডাউনলোড করেন সিএসভি ফরম্যাটে ডাউনলোড হবে বাকি রইল অ্যাড অ্যাকাউন্ট আর অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট আমরা যদি অ্যাড ব্যাংক অ্যাকাউন্টটাকে একটু ফোকাস করি যে ব্যাংক ক্রেডিট কার্ড পেপাল ক্যাশ যত ধরনের পেমেন্ট মানে দেওয়ার মতো যত চার্ট অফ অ্যাকাউন্ট আছে যেমন আমি ক্যাশে পেমেন্ট করতে পারি আমি ক্রেডিট কার্ডে করতে পারি আমি পেপালে করতে পারি আমি ব্যাংকের মাধ্যমে করতে পারি এই সমস্ত হেডগুলো যখন আপনি ক্রিয়েট করবেন তখন আপনি অ্যাড ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে করবেন অন্যথায় সব ক্ষেত্রে আপনি অ্যাড অ্যাকাউন্ট করবেন সব ক্ষেত্রে বলতে কারেন্ট অ্যাসেট হতে পারে ফিক্সড অ্যাসেট হতে পারে এক্সপেন্স হতে পারে রেভিনিউ হতে পারে ইকুইটি হতে পারে অন্য যা কিছু আছে সব আপনি অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে করবেন ঠিক আছে বোঝা গেছে তো নাকি আচ্ছা এইবার আসেন এখানে একটা আমলাতান্ত্রিক জটিলতা আছে কিসের ক্ষেত্রে ইম্পোর্টের ক্ষেত্রে ইম্পোর্টটাই আমি আগে করি ইম্পোর্ট কেন আগে করব আচ্ছা ইম্পোর্টের এখানে কিছু লিমিটেশন আছে লিমিটেশনটা হলো ধরেন আমি যদি ইম্পোর্টে যাই ম্যানুয়ালটা আমি পরে দেখাচ্ছি ইম্পোর্টে যদি আসি এখানে ধরেন আমার দুইটা টেমপ্লেট আমাকে দিয়েছে একটা বলছে যে ভ্যাট রেজিস্টার করে মানে যারা রেজিস্টার্ড যেই কোম্পানিগুলো ভ্যাট তাদের জন্য এই ফরম্যাট আর যারা নন রেজিস্টার্ড তাদের জন্য নিচের ফরম্যাট তাহলে আমরা উপরের ফরম্যাটে যাই আগে এখানে যাওয়ার পরে এটাতে আমরা মানে বুঝবো কিভাবে কোনটা রেজিস্টার্ড আর কোনটা নন রেজিস্টার্ড দেখেন দুইটাই আমি পাশাপাশি একটু ওপেন করি দেখেন আমি কেন আগে ইম্পোর্টে গেলাম এটার ব্যাখ্যাটা অবশ্যই আপনারা পাবেন একটু পরেই পাবেন এবার দেখেন এটা হচ্ছে আমাদের আচ্ছা ট্যাক্সের কলামে যাই ভ্যাটের কলামে দেখেন সব জায়গায় নো ভ্যাট কোথাও কোনো ভ্যাটের কথা বলে নাই আর আপনি যদি এখানে আসেন দেখেন এক এক জায়গায় এক এক ধরনের ভ্যাট ঠিক আছে তার মানে আমরা বুঝে নিচ্ছি এটা হচ্ছে আমাদের রেজিস্টার্ড যারা তাদের জন্য আর ওইটা হচ্ছে নন রেজিস্টার্ড যারা তাদের জন্য আচ্ছা এইবার আসেন আপনি খেয়াল করেন এই মুহূর্তে আমার চার্ট অফ অ্যাকাউন্টের যে লিস্ট সেখানে ডিফল্টে যেই চার্ট অফ অ্যাকাউন্টগুলো দিছে একদম হুবহু সবগুলো এখানে আছে ঠিক আছে এটা কিন্তু কুইকবুকসের ক্ষেত্রে হয় না আপনি কুইকবুকসে যখন আপনি স্যাম্পল ফাইল ডাউনলোড করেন ওরা কিন্তু ডামি কিছু তথ্য দেয় বলে যে এগুলো সব ডিলিট করে দেন ডিলিট করে আপনি যেগুলো অ্যাড করতে চান ওইগুলো নতুন করে অ্যাড করেন কিন্তু জিরো মানে চার্ট অফ অ্যাকাউন্টের ক্ষেত্রে যেটা বলে যে তুমি যদি আগের গুলোকে রাখতে চাও তাহলে এখানে যেগুলো আছে কোনোটাই ডিলিট করো না
এইটা সহ এর সাথে নতুন করে কি কি অ্যাড করতে চাও সেগুলো কোড নাম্বার অনুযায়ী তুমি অ্যাড করো, করে আপলোড করো। তাহলে আগেরগুলোও থাকবে, নতুন যেগুলো করছো সেগুলোও থাকবে। আর যদি মনে করো যে আপনি যদি মনে করেন যে আপনি আগে যেগুলো রয়েছে আমার মানে চার্ট অফ অ্যাকাউন্টে ওটা আমি খালি করতে চাই, খালি করে আমি যেগুলো অ্যাড করব শুধু সেইগুলোই ইম্পোর্ট হবে, বাকি সব রিমুভ হয়ে যাবে, তাহলে আপনি সব ডিলিট করে দিবেন। সব ডিলিট করে দিয়ে দেখেন নতুন করে এখানে যেগুলো লিখবেন সেগুলো এখানে আসবে। আচ্ছা, এখন এখানে কিছু কথা আছে। এখন রিমুভ সবগুলো হবে না, কিছু কিছু জিনিস রিমুভ হবে না। কোনগুলো হবে না লিখে রাখতে পারেন। যেগুলো লক সাইন আছে এগুলো ডিলিট হবে না। কোনো ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকলে ডিলিট হবে না। কোনো ক্রেডিট কার্ড ক্রিয়েট করা থাকলে সেটা ডিলিট হবে না। কোনো ক্যাশ লেজার অ্যাড করা থাকলে সেটা ডিলিট হবে না। ঠিক আছে? আচ্ছা, এখন লক কোনগুলা করা আছে এবং কেন ওইগুলো ডিলিট হবে না সেইগুলোর ব্যাপারে যদি আমরা একটু বেসিক ধারণা জানতে চাই, তাহলে আমি এক্সাম্পল হিসাবে কয়েকটা বলি। এক্সাম্পল হিসাবে ধরেন এখানে আছে হচ্ছে ব্যাংক রিভ্যালুয়েশন, তারপরে আনরিয়ালাইজড কারেন্সি গেইন, তারপরে হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল। এই যে যেগুলো নাম বললাম এগুলো মানে এই চার্ট অফ অ্যাকাউন্টগুলো এখানে ধরেন একটা মাস্টার চার্ট অফ অ্যাকাউন্ট হিসাবে ক্রিয়েট করা হয়েছে। যদি অ্যাকাউন্টস রিসিভেবলের কথা বলি, এটার সাথে ফুল কাস্টমার সেন্টার জড়িত। এই যে কাস্টমার সেন্টার, এটার সাথে ওটা কানেক্ট আছে। আপনার এখানে যত কাস্টমার থাকবে এদের ডিউয়ের যেই পরিমাণটা থাকবে ওইখানে টোটাল আকারে ওই অ্যামাউন্টটা শো করবে। তার মানে ওটার সাথে এটা কানেক্ট আছে, এই জন্য ও লক করে দিছে। লক করা মানে ওইটা আপনি ডিলিট করতে পারবেন না। ঠিক আছে? আবার ধরেন মানে আমরা যেমন কুইক বুকসে দেখেছিলাম যে আপনার হচ্ছে এক্সচেঞ্জ গেইন অর লস, আর এখানে হচ্ছে রিয়ালাইজ গেইন অর লস, একই জিনিস। এটার সাথে কিন্তু আপনার কারেন্সির কানেকশন আছে। সো আপনি লস এবং লাভ আপনি কিন্তু কোনো হেডে কিন্তু দিচ্ছেন না, অটো কিন্তু নিয়ে নিচ্ছে। তার মানে কি অটো কানেকশন হচ্ছে, এটাও আপনি ডিলিট করতে পারবেন না। এরকম অ্যাকাউন্টস পেয়েবল পারবেন না, ইনভেন্টরি পারবেন না। ঠিক আছে? এগুলো ডিলিট করতে পারবেন না। আবার হিস্টোরিক্যাল অ্যাডজাস্টমেন্ট নামে একটা মানে আছে, লেজার আছে, এটা আপনি পারবেন। অর্থাৎ যেই লেজারগুলোর সাথে আমার অন্য অন্য বিষয় কানেক্টেড সেইগুলো ডিলিট করা যাবে না, ওই জন্য এটা ডিলিট হবে না। তাহলে দেখেন আমরা এটাকে যদি ইম্পোর্ট করতে চাই, আবার ধরেন আপনি যদি ম্যানুয়ালি কোনো লেজার ক্রিয়েট করতেন, ইম্পোর্ট করবেন, ওগুলো সহ যদি আবার না করেন আগেরগুলো ডিলিট হয়ে যাবে। এবং ম্যানুয়াল যেগুলো করবেন ওগুলো আবার স্যাম্পল ফাইলে আসে না। আমি একটা প্রমাণ দেখাই। ধরেন একটা ম্যানুয়াল করে আসি। ধরেন আমি এখানে একটা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করব ম্যানুয়াল। ধরেন ব্যাংকে আমরা পরে যাচ্ছি, এটা পরে যাচ্ছে, অ্যাড অ্যাকাউন্টে যাই। ধরেন এখানে আমি একটা ফিক্সড অ্যাসেট অ্যাড করব। দেখেন ফিক্সড অ্যাসেট, ফিক্সড অ্যাসেটের কোড নাম্বার 7 দিয়ে শুরু, 722 দিলাম। এটার নাম দিলাম হচ্ছে ধরেন এয়ার কন্ডিশনার। ঠিক আছে? আমি এটাকে ওয়াচ লিস্ট, এই যে বলছিলাম যে ড্যাশবোর্ড ওয়াচ লিস্ট নামে একটা অপশন আছে, এটাকে আমি চাচ্ছি যেটা আমার ড্যাশবোর্ডে শো করবে। সেভ দিলাম। আমার আমি যদি ড্যাশবোর্ডে যাই, হচ্ছে ড্যাশবোর্ড, এখানে দেখেন এটা শো করবে। এই যে দেখেন, এই যে শো করছে। ঠিক আছে? এবার আসেন 722, আমি যদি এটাকে রিলোড দেই, নতুন করে যদি আমি আরো একটা টেমপ্লেট অ্যাড করি, দেখেন রেজিস্টার যেটা ওইটাই করি, দেখেন এটা যখন আমি ডাউনলোড করলাম 722 নামে আমার লেজার ছিল। সিরিয়ালে দেখেন 722 নামে কোনো লেজার নাই। এই দেখেন 722 নামে কোনো লেজার নাই। তার মানে আমি যদি এটা ফলো করে ইম্পোর্ট করি আমার 722 কিন্তু রিমুভ হয়ে যাবে। ঠিক আছে? ওই জন্য আমি আপনাদেরকে আগেই ম্যানুয়ালটা দেখাই নাই, এটার পরে দেখাবো। কারণ এটা করার পরে যখন ওইটাতে যাব তখন নতুন করে ক্রিয়েট করবো, ওগুলো থেকে যাবে। আর ওইটা করার পর যখন ইম্পোর্টে আসবো তখন আবার সবগুলো যদি না দেই ডিলিট হয়ে যাবে।
এবার দেখেন এখানে আমি নতুন করে কয়েকটা হেড মানে অ্যাড করে আমি ইম্পোর্ট করব। ইম্পোর্টের ক্ষেত্রে আমরা দেখেন এখানে আমাদের একটা আছে লেজার, ধরেন এই হচ্ছে আমাদের লেজারের একটা লিস্ট, এখান থেকে কয়েকটা লেজার আমি নিব। ধরেন এখানে বলছে কমিউনিকেশনস, ভয়েস অ্যান্ড ডাটা কমিউনিকেশন, এখান থেকে ইন্স্যুরেন্স, ধরেন ইন্স্যুরেন্স দেব। ইন্স্যুরেন্সটা আমরা এখানে অ্যাড করব। কোথায় অ্যাড করব? এই যে আমাদের স্যাম্পল ফাইলে এখানে ইন্স্যুরেন্স হচ্ছে আমার খরচ, তাহলে আমরা এখান থেকে এখানে যে কোনো একটা জায়গায় অ্যাড করে দিব। ধরেন এখানে আমাদের 463, এখানে দেখেন কত, 462, 63, এটাকে আমরা এখানে লিখলাম 464, 65 যেহেতু আছে এটা নিবে না। এখানে আমরা হচ্ছে ইয়েটা দিলাম, অর্থাৎ এই যে নেমটা দিলাম, আমি এটা একটু মার্ক করে রাখি, নেম দিলাম। ওভারহেড ঠিক আছে, 20% এটা ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন, এটা হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা আমরা এখানে যেটা আছে এটা নিব, ইন্স্যুরেন্সের ডেসক্রিপশন যা আছে এখান থেকে কপি করব, কপি করে এখানে আমরা ইম্পোর্ট করে দিব। ঠিক আছে, তারপরে আসেন হলো এগুলো নো দিয়ে দিলাম। নো দিয়ে আপনি চাইলে এখানে দেখেন এখানেও আছে ড্যাশবোর্ড ওয়াচ লিস্ট, এখানে যদি আপনি ইয়েস দেন তাহলে ইয়েস হিসাবে শো করবে, তাহলে এটা ওখানে ইয়েতে শো করবে। আর নো দিলে শো করবে না, দেখেন নো দিলে শো করবে না। আচ্ছা, এবার দেখেন এটাকে আমি ইম্পোর্ট করব, আমি শুধু একটাকে ফোকাস করব যে 464 আমার ইম্পোর্ট হয়েছে কিনা আর 722 রিমুভ হয়েছে কিনা, এই দুইটা জিনিস খেয়াল করবেন। এখানে আসেন, ব্রাউজ করেন, চার ইম্পোর্ট, এখানে খেয়াল করে দেখেন এই যে 75 নিউ অ্যাকাউন্ট অ্যাডেড, এই 75টা নতুন অ্যাড হবে, 9টা আপডেট হবে, 4টা সিস্টেম অ্যাকাউন্ট এটা আপডেট হবে না। আর হচ্ছে ইনক্লুড হচ্ছে 75টা, দেখেন এই যে এটা এক্সক্লুড হবে, এক্সক্লুড মানে হচ্ছে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার খেয়াল করে দেখেন আমার এখানে 4টা সিস্টেম থেকে জেনারেট হওয়া ওগুলো কিচ্ছু হবে না। আর যেগুলো আমাদের ধরেন লক সাইন, ওগুলো অটো আপডেট হবে, মানে ইম্পোর্ট করলে আপডেট হবে, এগুলোর কিন্তু এখানে এক্সক্লুড বলতে কিছু বলে নাই। আর উপরের যে 75, এইটা হচ্ছে জেনারেল অ্যাকাউন্ট ছিল, কোনো লক সাইন ছিল না, এগুলো নিচে দেখেন এগুলো রিমুভ মানে এক্সক্লুড হয়ে যাবে, এক্সক্লুড হবে আবার এখানে ইন হবে। আচ্ছা, এখন আপনি কনফার্ম করেন, কনফার্ম করে আমি দুইটা জিনিস চেক করব, 722 এখন আমি পাবো না, নাম্বার 1 না, নাই। আর নাম্বার 2 হচ্ছে আমি 464 অ্যাড করেছি, এটা এখানে অ্যাড হয়েছে কিনা। 464 আগে দেখি, 464 অ্যাড হয়েছে, ঠিক আছে, এটা আমার অ্যাড হয়েছে। আচ্ছা, আর হলো 722 এখানে আপনি পাবেন না, 21-এর পরে দেখেন 22 নাই, আছে। এটাকে আপনি এখান থেকে ডাউনলোড করবেন, এই যে পিডিএফ এ ডাউনলোড করে নিন, হয়ে যাবে। এখন আসলে আমরা ম্যানুয়ালি করব, দেখেন এই জন্য আমি আগে ইম্পোর্টটা দেখাইছি। এখন আমরা তাহলে আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব যে নর্মালি আমরা যখন কোনো কোম্পানির কাজ করব তার রেডিমেড চার্ট অফ অ্যাকাউন্ট থাকবে, আর কাজ করতে গিয়ে ক্যাটাগরি করতে গিয়ে যেটা যেটা লাগবে ইনস্ট্যান্ট ক্রিয়েট করে নিব ম্যানুয়ালি একটা একটা করে, যখন যেটা লাগবে আমি ক্রিয়েট করে নিব, আমি এখানে ইম্পোর্টে যাব না, ইম্পোর্টে গেলে আপনার রিস্ক আছে অনেক। ঠিক আছে, ইম্পোর্টে আমরা যাব না। এখন ব্যাংক বাদে সবগুলো আপনি অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে করবেন। সো এটা আমাদের যে ডেটাবেজ আছে এটা দেখে দেখে করবেন। এখানে দেখেন আমাদের যেগুলো আছে যেমন ওনার্স কন্ট্রিবিউশন, আপনি যদি এটা ক্রিয়েট করেন তাহলে কোথায় গিয়ে করবেন, এখানে এসে এই যে চলে যাবেন ইকুইটিতে, এখানে এসে দেখেন ইকুইটিতে এসে আপনি জাস্ট দেখেন কোড নাম্বারটা নেওয়ার জন্য আমি এখানে আসলাম 940, এ নামে কোনো কোড নাম্বার নাই, এখানে আপনি লেখেন ইকুইটি 940, এরপর এখানে না ইয়া দেন, নাম দেন, এখানে অ্যাড হয়ে যাবে। এখানে কোনো সাব অ্যাকাউন্ট করা যায় না,
ঠিক আছে। এখন আপনি যদি মনে করেন যে আপনার ক্লায়েন্ট যদি বলে যে আমার প্রফিট অ্যান্ড লস লাগবে, একটা ফরম্যাট দিয়ে দিল, কিন্তু ওই ফরম্যাট জেরোই মানে সাপোর্ট করতেছে না, তাহলে আপনি কিভাবে করবেন? আপনি জেরোতে বুককিপিং করে প্রফিট অ্যান্ড লস ডাউনলোড করে ওইটাকে এক্সেলে ডাউনলোড করে ওইটাকে আপনি মডিফাই করে পাঠাবেন। ঠিক আছে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে বলে না যে তার এই ফরম্যাটটাই লাগবে, কারণ সে যেহেতু জেরো ইউজ করে সে জানে জেরো কোন কোন কিভাবে। আমি তো রিপোর্ট হচ্ছে কাস্টমাইজ আমরা যতটুকু করতে পারি, এটা আমূল কোনো পরিবর্তন করতে পারবো না। ঠিক আছে, যদি জেরো নিজে থেকে করে না দেয়, সেই ক্ষেত্রে আমাদেরকে যদি মানে ক্লায়েন্ট আলাদাভাবে ফরম্যাট দেয়, তাহলে আমাদের প্রশ্ন যে আমরা এটা করব কিভাবে? হ্যাঁ, আমরা ডাউনলোড করে এক্সেলে ডাউনলোড করব, করে ওইটাকে আপনি যেভাবে খুশি অ্যামাউন্টগুলো ঠিক রেখে আপনি ফরম্যাটিং করে নেবেন, দ্যাটস ইট। এখানে দেখেন 940 আমার ওনার্স কন্ট্রিবিউশন অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে আপনি যেটা যেটা দরকার আপনি সবগুলো করতে পারবেন। ধরেন আমার এক্সপেন্স দরকার, লিগ্যাল অ্যান্ড প্রফেশনাল ফি, আমি এটা ক্রিয়েট করব। দেখেন জাস্ট আপনি কপি করেন, এখানে এক্সপেন্সে যান, প্রথমে চেক করে নেবেন যে এই নামে কোনো হেড আছে কিনা। নাই, তাহলে আপনি ক্রিয়েট করেন, এই যে অ্যাড অ্যাকাউন্টে যান, এখানে লেখেন এক্সপেন্স, এখানে লেখেন হচ্ছে 487 দিলাম ইউনিক করার জন্য। এরপর আপনি হচ্ছে এটা পেস্ট করেন, এরপর আপনি ওয়াচ লিস্টে দেন, তারপরে এটাকে কপি করে আপনি ডেসক্রিপশনে দিয়ে দিতে পারেন। এখানে আরেকটা জিনিস নাই, বলেন তো কি নাই? ডিটেল টাইপ নাই। নর্মালি ডিটেল টাইপ কিন্তু আমার খুব একটা ম্যাটার করে না, অর্থাৎ অ্যাকাউন্ট টাইপ আর অ্যাকাউন্ট নেম এই দুইটা জিনিস হচ্ছে মেইন। ডিটেল টাইপের কিন্তু বাস্তবে আসলে কোনো কাজ নাই। আমরা যে কুইকবুকসে করেছি ওইটার কি খুব প্রয়োজন হয়? হয় না। ওই জন্য জেরো চিন্তা করছে এটা দরকারই নেই। এটা থাকলে আরো ঝামেলা, পোলাপান কনফিউজড হয়ে যায় যে এটা আমি কি দিব, ওই কি মানে একটা বিশাল একটা হযবরল হয়ে যায়। এই জন্য ও একদম ফ্রেশ আপনাকে কয়েকটা নাম দিছে, এখানে এই টাইপে চলে যাবেন, এই টাইপ অনুযায়ী আপনি সেট করবেন। এরপর আসেন আপনি সেভ দিয়ে দেন, তাহলে আপনার সেভ হয়ে গেল। এইভাবে আপনি ম্যানুয়ালগুলো ক্রিয়েট করবেন, কোড নাম্বারগুলো যেভাবে বলছে এভাবে ফলো করে করে করবেন। আমি আশা করি আপনারা এই অন্য অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে পারবেন। এবার আসেন ব্যাংক যদি ক্রিয়েট করি। আচ্ছা, এখানে একটা কথা আপনারা বলতেই পারেন যে আমি যেমন কুইক বুকসে আমরা হচ্ছে এক্সপেন্স রেভিনিউ বাদে বাকি সবগুলোর ওপেনিং ব্যালেন্স দিতে পারি, এখানে ওপেনিং ব্যালেন্স দিতে পারবো কিনা? আচ্ছা, নর্মালি ধরেন ব্যাংক, ক্রেডিট কার্ড, পেপাল এই সমস্ত ক্ষেত্রে আবার ওপেনিং ব্যালেন্সটা বেশিরভাগ ক্ষেত্রে লাগে। সেটা আমরা কিভাবে এখানে দিব? ধরেন আমি যদি চলে যাই হচ্ছে অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে, খেয়াল করেন অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে যাব, এখানে এসে আমার যেই হেডগুলো আছে, যেমন এখানে বলছে ব্যাংক অ্যাকাউন্ট, এখানে বলছে পেপাল, এখানে বলছে ক্রেডিট কার্ড, এগুলো আমরা কিভাবে অ্যাড করব? দেখেন আমি ধরেন আরবিএস এই ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব, যেটা চেকিং অ্যাকাউন্ট, যেটার ওপেনিং ডেট হচ্ছে 2022-এর ধরেন অক্টোবরের 22 তারিখ, এবং $1803 হচ্ছে আমার ওপেনিং ব্যালেন্স ছিল। এখন এইটা আমি অ্যাড করব কিভাবে? তাহলে আসেন, এইটাতে যেহেতু ব্যাংক, আপনি ব্যাংক ইয়াতে আসবেন, চার্ট অফ অ্যাকাউন্টের অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে আসবেন, এসে এখানে দেখেন যে যদি আমি ব্যাংক ফিট চাই, ব্যাংক ফিট মিনস যে ব্যাংকে ট্রানজেকশন হবে অটোমেটিক্যালি, আপনি জেরোতে ট্রানজেকশনগুলো নিয়ে আসবেন, আপনার কোনো ইম্পোর্ট করা লাগবে না, ম্যানুয়াল ইম্পোর্ট লাগবে না, সেই ক্ষেত্রে ব্যাংক ফিট। সেই ক্ষেত্রে আপনি এখানে দেখেন অনেকগুলো ব্যাংকের নাম আছে, আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারেন, অথবা এখানে সার্চ করলে ওই ব্যাংক আসবে, অর্থাৎ ইউকেতে যত ব্যাংক আছে সব ব্যাংকে আসবে। যেমন যদি বাংলাদেশের কোনো ব্যাংক যদি হচ্ছে অ্যালাউ করে, তাহলে তো ডিরেক্টলি বাংলাদেশ ব্যাংকের সাথে আগে কন্ট্যাক্ট থাকবে, তার মানে বাংলাদেশ ব্যাংকের আন্ডারে যত ব্যাংক আছে সবগুলোই অ্যালাউ করবে। তো ইউকেতে যত ব্যাংক আছে সব ব্যাংকে অ্যালাউ করে। জাস্ট এখানে ব্যাংক সিলেক্ট করে ওই ব্যাংকে অনলাইনের একটা ইউজার আইডি পাসওয়ার্ড ব্যাংক থেকে নিতে হবে, নিয়ে আপনি কানেক্ট করে দিবেন, আর কোনো কাজ নাই, এটা টোটালি ফ্রি। অর্থাৎ এই ফেসিলিটিগুলো ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা এরা ফ্রিতে ইউজ করে। যেহেতু আমাদের বাংলাদেশে ব্যাংকগুলো কানেক্ট করা যায় না, পারমিশন নাই, এই জন্য হবে না, বাট ইন ফিউচারে হবে। তাহলে আমরা কি করব? আমরা ম্যানুয়ালি অ্যাড করব। ম্যানুয়ালি অ্যাড করলে আমরা কি করব? এই যে দেখেন অ্যাড উইদাউট ব্যাংক ফিট, আমরা কোনো ব্যাংক ফিট চাই না, আমরা ম্যানুয়ালি অ্যাড করব। তাহলে আমরা এখানে অ্যাড উইদাউট ব্যাংক ফিটে গিয়ে আমরা হচ্ছে ক্লিক করব। এখানে কি কি করতে
পারবো। দেখেন ইউ মে ওয়ান্ট টু ডু দিস ইফ, মানে ইওর ব্যাংক ডাজ নট কারেন্টলি প্রোভাইড এ ব্যাংক ফিট, মানে আপনাকে কোনো ব্যাংক ফিট প্রোভাইড করবে না। ইওর ব্যাংক, তার মানে আপনার ব্যাংক আর কি, ডাজ নট প্রোভাইড এ ব্যাংক ফিট ফর ইওর অ্যাকাউন্ট টাইপ, মানে কোনো অ্যাকাউন্ট টাইপ দিবে না আপনাকে। ইউ নিড এ পেটি ক্যাশ অ্যাকাউন্ট, আপনার পেটি ক্যাশ অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করে নিতে হবে। ইওর জেরো সাবস্ক্রিপশন ডাজ নট ইনক্লুড ব্যাংক ফিট। আচ্ছা, তার মানে হচ্ছে সাবস্ক্রিপশনে আপনার ব্যাংক ফিটটা নাই, এটা মনে হয় পে করা লাগবে। এর ক্ষেত্রে ফ্রি, কুইক বুকসের ক্ষেত্রে। আচ্ছা, এখানে আমি কন্টিনিউ দিব, কন্টিনিউ দিলাম। দেওয়ার পর এরপরে আমার এখানে অপশনগুলো আসবে, অর্থাৎ অ্যাড অ্যাকাউন্ট ডিটেলস। এখানে আমাকে ধরুন আমি আরবিএস ব্যাংক, দেখেন আরবিএস ব্যাংক আমি এখানে কি করবো, তাহলে আরবিএস ব্যাংক চেকিং। অ্যাকাউন্ট নেম এখানে আমরা দিব হচ্ছে ধরেন আরবিএস ব্যাংকের নামেই দেই আরবিএস চেকিং বিএলপিএল, ঠিক আছে। অ্যাকাউন্ট টাইপ খেয়াল করবেন এখানে দুই ধরনের টাইপ আছে, ক্রেডিট কার্ড আর হচ্ছে আদার। এইটা হচ্ছে আমরা একটু আগে যে ম্যানুয়ালগুলো অ্যাড করলাম ওইখানে আমরা যখন অ্যাকাউন্ট টাইপ দিয়েছি তখন দিয়েছি হয় অ্যাসেট অথবা দিয়েছি এক্সপেন্স অথবা দিয়েছি ওভারহেড। এখানে ঠিক দুইটার একটা দিবেন। যদি আদার দেন তাহলে এটা অ্যাসেট হিসেবে কাউন্ট হবে, আর যদি আপনি কারেন্ট ক্রেডিট কার্ড দেন তাহলে এটা লাইবিলিটি হিসেবে অ্যাড হবে। মানে এখানে মূলত অ্যাসেটেই থাকবে দুইটাই, আপনার ক্রেডিট কার্ডও থাকবে ব্যাংকও থাকবে। ব্যাংক থাকবে পজিটিভ আকারে আর ক্রেডিট কার্ড থাকবে মাইনাস, অর্থাৎ আপনার কারেন্ট অ্যাসেট যা থাকবে লেস ক্রেডিট কার্ড, এভাবে শো করবে। সো আমরা এখানে কি করব, আদার্স দিব। এখানে যদি কোনো নাম্বার থাকে নাম্বার দিবেন। এরপর এখানে আপনি ধরেন অ্যাকাউন্ট কোড দিবেন, কোডে হচ্ছে আপনি সিলেক্ট করলেন দেখেন দাঁড়া এক মিনিট, আমরা এখানে কোড দিব। আচ্ছা, কোডগুলো আমরা যেটা করব, নাম্বার 1 মানে অন দিয়ে শুরু হয় নাই, বাকি সবগুলো ইউজ করা হয়েছে। 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত ইউজ করা হয়েছে, শুধু 1টা ইউজ করা হয় নাই। যেহেতু আমাদের ব্যাংকের যে পার্টটা এটা টোটালি আলাদা, এই জন্য আমরা মানে নাম্বারটাও আলাদাভাবে ইউজ করব। 1 যেটা ওইটা আমরা ইউজ করব, 101 দিলাম। আর যদি অন্য কোনো কারেন্সিতে ধরেন আপনি মানে ডলার অ্যাকাউন্ট করবেন তাহলে আপনি এখানে ডলার এই যে সাইনে ক্লিক করবেন, তাহলে ডলার অ্যাকাউন্ট হবে। আর যদি আপনি হোম কারেন্সিতে করতে চান তাহলে যেটা আছে ওইটা দিয়ে করবেন, অ্যাড অ্যাকাউন্ট। এটা গেল একটা ব্যাংক, দেখেন ব্যাংক অ্যাড হয়েছে, এই দেখেন এই যে 101। আবার ধরেন আপনি এখানে পেপাল অ্যাড করবেন, জাস্ট আপনি দেখেন এখানে আমরা চার্ট অফ অ্যাকাউন্ট ছাড়াও ধরেন এখান থেকে তো করতে পারবোই। আপনি যদি চান যে এই ব্যাংক অ্যাকাউন্টের যে পার্ট আছে এখানে ঢুকবেন, এখানে ঢুকে আপনি এই যে অ্যাড ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেও করতে পারবেন একই জিনিস। ব্যাংক ফিট এখানে ক্লিক করেন, এখানে লেখেন ধরেন পেপাল, এখানে লেখেন পেপাল, এখানে লেখেন পেপাল, এখানে লেখেন হচ্ছে আপনার আদার, এখানে নাম্বার দেন, তারপরে এখানে অ্যাড অ্যাকাউন্ট দেন, ঠিক আছে। তো এইভাবে আপনি ব্যাংকগুলো অ্যাড করতে পারবেন, পেপাল অ্যাড করতে পারবেন। এরপরে আসেন হচ্ছে ক্রেডিট কার্ড। যদি আমরা ক্রেডিট কার্ড অ্যাড করি তাহলে আমরা কিভাবে করব, এখানে যাব, সরি অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে যাব, এখানে গিয়ে আমাদের যে ক্রেডিট কার্ড রয়েছে দেখেন এই যে ধরেন এখানে আমেরিকান এক্সপ্রেস, এই ক্রেডিট কার্ডটা আমরা অ্যাড করব, ঠিক আছে। উইদাউট ব্যাংক ফিতে যাব, কন্টিনিউতে যাব, এরপর এখানে এসে আমরা আমেরিকান এক্সপ্রেস লিখব ব্যাংকের নাম, তারপরে হচ্ছে এখানে লিখব হচ্ছে আমেরিকান এক্সপ্রেস, তারপরে এখানে দিব হচ্ছে ক্রেডিট কার্ড। এটা মনে রাখবেন, এর নাম্বারটা আমরা, এর যে নাম্বার থাকবে সেই নাম্বারটা আপনি এখানে দিবেন, ধরেন 1005। কারেন্সি যেটা থাকবে সেটা, এখানেও কিন্তু কোনো ব্যালেন্স দেওয়ার কোনো অপশন নাই। অ্যাড অ্যাকাউন্ট দিবেন। এইভাবে হচ্ছে আমরা অ্যাকাউন্টগুলো অ্যাড করব। আবার ক্যাশও অ্যাড করতে পারবেন। যদি আপনি পেটি ক্যাশ, ধরেন আপনি ক্যাশ ইন হ্যান্ড এর নামে একটা মানে হচ্ছে অ্যাকাউন্ট খুলবেন, এটাও কিন্তু অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে করবেন না। অ্যাড অ্যাকাউন্টে করলে অসুবিধা যেটা হবে, ওইটা দিয়ে কোনো পেমেন্ট ক্লিয়ার করতে পারবেন না। যেমন আমি একটা বিল পেমেন্ট করব, আমি ক্যাশ সিলেক্ট করব, আপনি অপশন পাবেন না। যদি এখানে এসে করেন তাহলে অপশন পাবেন,
বুঝতে পারছেন? আবার ধরেন কাস্টমার টাকা দিছে, আপনি ক্যাশে রিসিভ করছেন, তাহলে ক্যাশের লেজারটা তো আপনার রিসিভ করার সময় আসতে হবে, আসবে না যদি আপনি এখানে এসে না করেন। বাট এটা কিন্তু কুইক বুকসের ক্ষেত্রে ওইরকম না। ধরেন আপনি পেটি ক্যাশ লিখলেন, এখানে লিখলেন হচ্ছে পেটি ক্যাশ, ক্যাশ ইন হ্যান্ড, এখানে লিখলেন হচ্ছে, এটাও কিন্তু আবার আদার। এরপর আপনি অ্যাড অ্যাকাউন্ট দেবেন। আচ্ছা, এখানে নাম্বার দিতে হবে, নাম্বারটা ম্যান্ডেটরি, একটা নাম্বার আপাতত দিয়ে দিলাম। ঠিক আছে, নাম্বার যেহেতু চাইছে 20টা পর্যন্ত কোড আপনি ইউজ করতে পারবেন, 13 থেকে 20। ঠিক আছে। আচ্ছা, এখন ধরেন আমরা তো ব্যাংক অনেকগুলো ক্রিয়েট করলাম। আপনি যদি এখন ড্যাশবোর্ডে যান, এই যে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে গেলে এখানে দেখতে পারবেন যে এই দেখেন, এখানে আসলে যে ব্যাংকের নামগুলো এগুলো অটোমেটিক্যালি শো করছে। এখানে আমাকে কিন্তু ওই যে ওয়াচ লিস্টে কোনো কিছু ক্লিক করা লাগে না, কিন্তু এখানে যেগুলো ক্লিক করবেন সেগুলো এখানে শো করবে। আদার্স অ্যাকাউন্টগুলো ক্লিক না করলে শো করবে না। আচ্ছা, এখন ধরেন আমার এখানে ব্যালেন্স আছে, তাহলে আপনি ব্যালেন্সটা দিবেন কিভাবে? যেমন আমার এই ক্রেডিট কার্ডেরও ব্যালেন্স আছে, আমার এই যে আরবিএস ব্যাংকেরও ব্যালেন্স আছে, তাহলে ব্যালেন্সটা আপনি বসাবেন কিভাবে? আচ্ছা, এইখানে ব্যালেন্সটা বসানোর ওয়ে হচ্ছে দুইটা। নাম্বার ওয়ান হচ্ছে কনভার্সন ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স দেওয়ার। নাম্বার টু হচ্ছে জার্নাল। এখন ধরেন কনভার্সন ব্যালেন্সটা কখন দিবেন? ধরেন আপনার কোম্পানি কুইক বুকসে বুককিপিং করে, কিন্তু হঠাৎ করে ক্লায়েন্ট বললো যে আগামী বছর মানে 2025 সাল থেকে আমি আর কুইক বুকস ইউজ করবো না, সব তুমি জিরোতে মাইগ্রেট করবা। তাহলে আমার কাট অফ ডেটটা কি? 1 জানুয়ারি 2025। তার মানে আমি ওই কুইক বুকসে 31শে ডিসেম্বর পর্যন্ত ব্যালেন্সগুলো আমি রাখবো। তাহলে 31শে ডিসেম্বরে যা যা ঘটনা ঘটছে সব আমি আপডেট করব, করার পরে আমার একটা ট্রায়াল ব্যালেন্স হবে। ওই ট্রায়াল ব্যালেন্সের ব্যালেন্সগুলো আমি শুরুতে একদম যখন আমি স্টার্ট করব তখন আমি কনভার্সন ব্যালেন্সে এসে প্রত্যেকটা ব্যালেন্স আমি বসাবো। তাহলে সবগুলোরই ওপেনিং ব্যালেন্স ওখানে অ্যাড হয়ে যাবে। ওইটা আমি এখনই দেখাবো না, কারণ ওইখানে ওইটা দেখাইতে গেলে আমার এই জেরোর আরও বেশ অ্যাডভান্স কিছু নলেজ দরকার, যেটা এই মুহূর্তে আমাদের নাই। এজন্য ওইটা আমি পরে দেখাবো। এখন যেটা করব যে আপনি যদি মানে বিজনেসটা ধরেন আপনি কনভার্সন ব্যালেন্স দিছেন 2025 সালের 1 জানুয়ারিতে, জুন মাসে এসে আপনি একটা নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলছেন, তখন আপনি অ্যাড করবেন কি? তখন তো আর আপনি কনভার্সন ব্যালেন্সে যাইতে পারবেন না, কারণ কনভার্সন ব্যালেন্স জীবনে একবারই দিতে পারবেন, একদম ফার্স্ট টাইমে যখন আপনি কোম্পানি খুলবেন ঠিক তখন, পরে আর ওইটা ইউজ করতে পারবেন না। এখন আসেন আমরা এই ধরনের ওপেনিং ব্যালেন্সগুলো তাহলে আমরা কিভাবে দিব। তাহলে আমরা এই ডেটে এই অ্যামাউন্টটা কিভাবে বসাবো? এটার জন্য আমাদেরকে দুইটা রাস্তা আছে। একটা হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে আমরা রিসিভ মানি দিব। ব্যাংকের ক্ষেত্রে কি দিব? রিসিভ মানি। কোন ব্যাংক? ধরেন আরবিএস ব্যাংক। জাস্ট নেক্সটে যাব, নেক্সটে যাওয়ার পর এখানে লিখবো হচ্ছে ওপেনিং ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স। তারপরে এখানে দিব হচ্ছে ডেট, ডেট আমাদের কত? 2022-এর অক্টোবরের 22, 10 না 22। আচ্ছা, এখানে রেফারেন্স দরকার না, এখানে আমরা দিলাম, এটা হচ্ছে আমরা ওপেনিং ব্যালেন্স হিসাবেই অ্যাড করতেছি। আচ্ছা, এখানে ওপেনিং ব্যালেন্সটা লেখার উদ্দেশ্য হচ্ছে যেন আমাদের রিপোর্টে শো করে এটা ওপেনিং ব্যালেন্স। এরপরে দেখেন অ্যামাউন্টটা কি দিবেন? অ্যামাউন্ট দিবেন 1803.90। এখানে দেখেন লেখেন 1803.90। এবং এখানে খেয়াল করেন আমার আরবিএস ব্যাংক ডেবিট হবে, তাহলে ক্রেডিট কি হবে? এটা হচ্ছে আমার ক্রেডিট হবে হচ্ছে, দেখেন ক্রেডিট আমরা করব এখানে এই যে ওনার্স এ ফান্ড ইন্ট্রোডিউসড, এটা দিব আমরা 970 দিব। ঠিক আছে, 970 দিবেন। আপনি চাইলে 950ও দিতে পারেন, এখানে 950ও আছে। ক্যাপিটাল, অর্ডিনারি শেয়ার, এটাও দিতে পারেন, তবে এটা দেওয়াটা বেশি যুক্তিসঙ্গত। 970 যেটা এটা দিবেন। তার মানে কি দাঁড়াইলো? আমরা কুইক বুকসে যখন কোনো একটা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন ব্যাংকের ব্যালেন্স দিলে ওপেনিং ব্যালেন্স ইকুইটি অটোমেটিক্যালি নিয়ে নেয় ক্রেডিট, এখানে আপনাকে দেখাই দিতে হবে। ঠিক আছে, এরপর আপনি এখানে পেমেন্ট মেথড আছে 3টা, ডিরেক্ট, প্রিপেমেন্ট, ওভার পেমেন্ট। এটা ডিরেক্ট পেমেন্টে দিবেন, ওভার পেমেন্ট প্রিপেমেন্ট নিয়ে পরে আলোচনা করব, আরো অনেক পরে, ওগুলো নিয়ে এখনই আমরা আলোচনা করব না। এরপর আপনি সেভ দিবেন। দেখেন সেভ দেওয়ার পরে ওপেনিং ব্যালেন্স আপনার এখানে অ্যাড হয়ে যাবে। এবার আসেন দেখেন এই যে ব্যাংক, আরবিএস ব্যাংক, এই দেখেন এই যে 1803, এটা আপনার ওপেনিং ব্যালেন্সে চলে আসছে। ঠিক আছে, আরেকটা হচ্ছে ক্রেডিট কার্ড।
ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আপনি দিবেন হচ্ছে স্পেন্ড মানি। মনে রাখবেন ক্রেডিট কার্ড স্পেন্ড মানি, আর হচ্ছে আপনার যদি হয় ধরেন ব্যাংক হয় তাহলে ব্যাংক অথবা পেপাল রিসিভ মানি। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে আমরা এখানে কি দিব, ক্রেডিট কার্ড আমেরিকান এক্সপ্রেস, যেটা এখানে আমাদের এটাও আমরা ওপেনিং ব্যালেন্স হিসেবেই নিব এবং এটা ডেট দিব। এটা আমাদের অ্যামাউন্টটা কত ছিল দেখেন, অ্যামাউন্ট যেটা থাকবে সেটাই আমরা দিব। অ্যামাউন্ট ছিল 30,345.10, তাহলে আমরা এখানে 30,345.10ই দিব এবং এটাও আমরা ওই সেম লেজারটা ইউজ করব 970। ঠিক আছে, আপনি দেখবেন আপনি যখন ক্রেডিট কার্ড ব্যালেন্স দেন ওইটাও দেখবেন ক্যাপিটালের সাথে হিট করে, ওপেনিং ব্যালেন্স ইকুইটিতে হিট করে। এটা আমরা সেমটাই নিব। নেয়ার পরে আমরা তো ডেট এখানে অবশ্যই এইখানে যে ডেট আছে সেই ডেটটাই দিব। এখানে বলছে 31/1/2022, তাহলে এখানে লেখেন 31/1/2022, এটা লেখেন 22, আর এটা লেখেন হচ্ছে 31/1 মানে জানুয়ারি 31/1/2022। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা সেভ এন্ড ক্লোজ করে দিব। আচ্ছা, এরপরে দেখেন ধরেন আপনি একটা পেপাল অ্যাকাউন্ট খুলছেন। এখন পেপালের এখন পেপালের যে টাকা ওপেনিং ব্যালেন্স, এইটা ধরেন আপনার ইকুইটি না, মানে এটা হচ্ছে আপনি এই যে আরবিএস ব্যাংকে অ্যাকাউন্ট খুলছেন, ওই ব্যাংক থেকে টাকা তুলে আপনি পেপালে জমা দিছেন, জমা দিয়ে অ্যাকাউন্ট খুলছেন, এরকম হতে পারে না? তখন কি করবেন? তখন আপনি রিসিপ্ট মানি, স্পেন্ড মানি কোনোটাই করবেন না, তখন করবেন ট্রান্সফার মানি। এখানে দেখেন ট্রান্সফার মানি আছে, এই হচ্ছে প্লাস এবং এই হচ্ছে আমাদের ট্রান্সফার মানি। ঠিক আছে, এখানে এসে আপনাকে এখানে গ্রামার ফলো করতে হবে। ঠিক আছে, এন্টার ট্রান্সফার ডিটেলস ফ্রম, কোন অ্যাকাউন্ট থেকে টাকা নিছেন আপনি, টাকা নিছেন হচ্ছে আর এই যে আরবিএস, টাকাটা আপনি কোথায় দিছেন, পেপালে, কবে দিছেন আপনি, ধরেন এখানে দিলেন হচ্ছে 2023 14 তারিখে, যেদিন খুলবেন ওই দিনে ডেট দিবেন, 21 তারিখ দিলাম। কত ব্যালেন্স, ধরেন এখানে আপনি $250, $254। ঠিক আছে, এখানে দিলেন হচ্ছে রেফারেন্স দিয়ে দিলেন হচ্ছে ধরেন ফান্ড ট্রান্সফার দিলেন, এরপর আপনি এই যে ট্রান্সফার দেখাবেন, তাহলে আপনার এখানে কিন্তু পেপালে টাকা আসবে। দেখেন পেপালে ব্যালেন্স 254, আরবিএসে এখন কত 1549, আর এখানে হচ্ছে আমার কত 30,345। এই হচ্ছে আমাদের ব্যালেন্স দেওয়ার সিস্টেম উইদাউট কনভার্সন ব্যালেন্স। আর কনভার্সন ব্যালেন্স আমি বলছি এটা পরে দেখাবো। এভাবে আপনারা এখানে ব্যালেন্স অ্যাড করবেন। আর এই যে চার্ট অফ অ্যাকাউন্ট যেটা আমরা ক্রিয়েট করলাম, এটা এখান থেকে আপনি যদি কোনো দেখেন, যদি কোনো আপনার অ্যাড করতে চান, ধরেন যেমন এখানে কোড নাম্বার আসে নাই, আপনি নামের উপরে ক্লিক করেন, করে এখানে কোড নাম্বার দিয়ে দেন, ধরেন 102। ঠিক আছে, অন্য অন্য জিনিসও অ্যাড করতে পারবেন, যে নাম্বারও অ্যাড করতে পারবেন, নাম অ্যাড করতে পারবেন, তারপর ধরেন এইটার নাম্বারও দিতে পারবেন। এটা হচ্ছে ধরেন 105 লিখলেন, তারপরে উপরেরটা দিলেন, ধরেন এটা দিলেন 110। এখানে ক্রেডিট কার্ড হোক আর ডেবিট কার্ড হোক আর ক্যাশ হোক, অন দিয়েই কাজটা করবেন। অন দিলে কয়েকটা বেনিফিট আছে, একটা হচ্ছে যেহেতু ব্যাংকের গুলো একদমই আলাদাভাবে আমাকে ক্রিয়েট করতে হচ্ছে, আমি আলাদা অপশনে যাচ্ছি, এই জন্য নাম্বারগুলো একই সিরিয়ালে রাখলাম এবং ওয়ান দেওয়ার কারণে এটা একদম সবার উপরে থাকবে। বাম পাশে নামের উপরে ক্লিক করলে আপনি মানে ইনফরমেশন এডিট করতে পারবেন। আর যদি এই অ্যাকাউন্টগুলো ডিটেলস দেখতে চান, আপনি এখান থেকে দেখতে পারবেন, এই যে এই ব্যালেন্সের উপরে ক্লিক করে দেখতে পারবেন। তবে এখানে দেখার দরকার নাই, আপনারা যদি ব্যাংকের ব্যালেন্স মানে ব্যাংক হিস্টোরি দেখতে চান, মানে ট্রানজ্যাকশন হিস্টোরি যদি দেখতে চান, ওইখানে যাবেন না, আপনারা কোথায় যাবেন, এই ব্যাংক অ্যাকাউন্টে যাবেন। ব্যাংক অ্যাকাউন্টে গেলে কোন ব্যাংকের হিস্টোরি দেখবেন, জাস্ট ওই ব্যাংকের নামের উপরে ক্লিক করবে। যেমন আমি আরবিএস দেখবো, আরবিএস নামের উপরে ক্লিক করব, এখানে গেলে এই দেখেন এখানে সমস্ত ডিটেলস আপনি দেখতে পারবেন। এবং এখানে মনে রাখবেন অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন, এটা হচ্ছে আপনার ব্যাংক রেজিস্টার, এটার কি বলে লিখে রাখেন। অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন হচ্ছে ব্যাংক রেজিস্টার, আর ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে যেটা ব্যাংক মেইনটেইন করে,
ওইটাকে ব্যাংক স্টেটমেন্ট ধরে রাখেন। আমরা পরবর্তীতে যখন রিকনসাইল করব এই দুইটাকে কিন্তু একসাথে মিল করব, তখনই আমাদের রিকনসাইল হবে, আদারওয়াইজ হবে না। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক। অনেক বেশি মনে হয় বলে ফেলেছি। তবে প্রথম ক্লাস হিসাবে মনে হচ্ছে অনেক কিছু বলছি, কিন্তু আসলেই তেমন কিছু দেখায়নি। আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন, যে ডিলিট, শুধু লকগুলো ডিলিট করতে পারবেন না। আবার আপনি চাইলে এখানে এটাকে আর্কাইভ করতে পারবেন। আপনারা কখনোই ডিলিট করার ট্রাই করবেন না। এই যে আর্কাইভে আসলাম, এই দেখেন, এই যে আর্কাইভে যাব, আমি একটা আর্কাইভ করছি, দেখেন এই যে আর্কাইভটা কোথায় আসছে, এই যে এখানে আসছে। এখন আপনি এটাকে রিস্টোর করতে পারবেন, ক্লিক করে জাস্ট রিস্টোর। মনে রাখবেন আপনারা কখনোই আর্কাইভ করবেন না। আবার ধরেন মানে কোনো কারণে কোনো স্পেলিং মিস্টেক হয়েছে, আপনি জাস্ট নামের উপরে ক্লিক করবেন, করলে আপনি এখানে সব কিছু চেঞ্জ করতে পারবেন। এই যে অ্যাকাউন্ট নেম চেঞ্জ করতে পারবেন, কোড নাম্বার চেঞ্জ করতে পারবেন, আপনি ধরেন অ্যাকাউন্ট নাম্বার ভুল হয়েছে, নাম্বার চেঞ্জ করতে পারবেন, সবই পারবেন। ঠিক আছে, তো যাই হোক, আজকে এখানেই শেষ।